হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রিসেন্টলি ভারতবর্ষের মধ্যে হয়ে যাওয়া শেয়ার বাজারের 1100 কোটি টাকার একটা স্ক্যাম। এই স্ক্যামটা যেভাবে প্লে আউট করা হয়েছে তাতে করে ইডির এবং তার সাথে সাথে সেবির নজরে এসছে পুরো ঘটনাটা, এবং অনেকগুলো ছোট ছোট মানে ছোট ছোট স্মল ক্যাপ কোম্পানিজ যার মধ্যে ইনভলভ ছিল, সেই কোম্পানিগুলোকে ধীরে ধীরে পাম্প অ্যান্ড ডাম্প থিওরি ওয়াইজ আস্তে আস্তে সেগুলোর মধ্যে পাম্প করা হয়েছে, পরে সেগুলোকে ডাম্প করে দিয়ে পয়সা বানানো হয়েছে। এই পুরো যে গল্পটা হয়েছে এটা মহাদেব বেটিং অ্যাপ নামে একটা ইলিগ্যাল বেটিং অ্যাপের থ্রুতে পুরো জিনিসটা করা হয়েছে। তো অ্যাকচুয়ালি গল্পটা কি সেটা একটু ডিটেলসে বলি, কারণ তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে শেয়ার বাজারে কীরকম ম্যানুপুলেশন হয় বা ম্যানুপুলেশনের কথা যেটা আমি বারবার বলে থাকি। এটা শেয়ার বাজারে প্রতিনিয়তই হচ্ছে এবং প্রতিনিয়ত হয়ে এইভাবে সাধারণ মানুষের প্রত্যেকের পয়সা শেয়ার বাজারে ঢুকে যাচ্ছে এবং আপনারা অনেকেই হয়তো এই বিষয়টাতে আননোন থাকছেন। আচ্ছা, গল্পটা যে জায়গা থেকে শুরু সেটা হচ্ছে যে মহাদেব বেটিং অ্যাপ নামে এক বেটিং অ্যাপ তৈরি করেছিলেন সৌরভ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি, এবং তিনি এবং রবি উৎপল এরা দুজন মিলে একটা বেটিং অ্যাপ চালাতেন দুবাই থেকে, এবং সেই অ্যাপটার নাম ছিল মহাদেব বেটিং অ্যাপ। যখন কোনো বেটিং অ্যাপের মধ্যে বেটিং করা হচ্ছে, গভর্নমেন্টকে যাতে ফাঁকি দেওয়া হয় সেই জন্য এটাকে সম্পূর্ণভাবে ইলিগ্যাল ওয়েতে করা হতো, এবং মূলত এই ক্রিকেট, ফুটবল এই সমস্ত ইভেন্টগুলোতে তারা অ্যাকচুয়ালি বেটিং করতেন। এই বেটিং করে তারা ক্রমাগত কিন্তু প্রথম দিকে এরা লসে যাচ্ছিলেন। মহাদেব জুস সেন্টার নামে একটা জুস সেন্টার খুলে পরবর্তীকালে এই জায়গাতে আসেন হচ্ছেন হরিশঙ্কর টিবরেওয়াল নামে এক ব্যক্তি। এই হরিশঙ্কর টিবরেওয়াল যিনি অ্যাকচুয়ালি কলকাতার বাসিন্দা ছিলেন এবং পরবর্তীকালে তিনি দুবাইয়ে শিফট হয়ে যান, এবং দুবাইতে শিফট হয়ে গিয়ে এরা তিনজন মিলে অ্যাকচুয়ালি এই বেটিং অ্যাপটা রান করতেন। বেটিং অ্যাপটা রান করার ফলে ধীরে 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 তারা কিন্তু প্রচুর টাকা একটা আর্ন করতে শুরু করে। যেটা আমি বারবার বলি যে এই বেটিং অ্যাপ থেকে শুরু করে আপনি যত গ্যাম্বলিং বিজনেসের মধ্যে যাবেন সেখানে গেলে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যারা খেলছে তাদের কারো লাভ হয় না, যিনি খেলাচ্ছেন তাদের লাভ হয়। এটা ক্যাসিনোতেও অ্যাপ্লিকেবল, যে কোনো বেটিং অ্যাপেও অ্যাপ্লিকেবল। যাই হোক, তো সুতরাং বেটিং অ্যাপে কনস্ট্যান্টলি তারা প্রফিট বানাতে থাকে এবং সেই কুইক মানি তাদের কাছে আসতে থাকে। এই যে কুইক মানিটা তাদের কাছে আসতে থাকে, এই কুইক মানিটা নিয়ে তারা কি করবে এবং সেই টাকাটাকে আবার কোথায় রিইনভেস্ট করা যায় এবং কুইকলি কিভাবে বিল্ড করা যায় পয়সা, সেটার দিকে তারা চিন্তাভাবনা করতে শুরু করেন। বিশেষ করে এই হরিশঙ্কর টিবরেওয়াল এই নামের যিনি ব্যক্তি আছেন উনি, মিস্টার টিবরেওয়াল তারপরে যেটা দেখতে পান যে ইন্ডিয়ান স্টক মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু তিনি গিয়ে অ্যাকচুয়ালি পুরো গেমটা খেলতে পারেন। কিভাবে না, ছোট ছোট যে কোম্পানিগুলো আছে, ফর এক্সাম্পল যে সমস্ত কোম্পানির মানে শেয়ার প্রাইস খুব কম এবং তার সাথে সাথে যে সমস্ত কোম্পানিগুলো মূলত 190 কোটি টাকার কমের বা এই রেঞ্জের একদম এসএমই সেগমেন্টের, অর্থাৎ স্মল টাইপ অফ কোম্পানিজ যেগুলো, সেগুলোতে উনি কিন্তু বড় বড় ফান্ড তুলতে থাকেন। কীরকম না 13%, 20% এরকমভাবে উনি ফান্ড তুলতে থাকেন এবং মানে শেয়ার তাদের ওঠাতে থাকেন, এবং ধীরে ধীরে স্মল ক্যাপ মিড ক্যাপে যেভাবে পাম্প অ্যান্ড ডাম্প থিওরিগুলো অ্যাপ্লিকেবল হয় সেইভাবে তিনি কিন্তু পাম্প করতে শুরু করেন, এবং এই পুরো ব্যাপারটা তিনি করেন একজন ফরেন পোর্টফোলিও ব্রোকার, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এই নামে, অর্থাৎ একটা এপিআই হিসাবে তিনি কিন্তু এই ইনভেস্টমেন্টটা করে যাচ্ছিলেন দুবাই থেকে। এরপরে যেটা হয়, তার ফলে স্টক প্রাইসগুলো ধীরে 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 শ্যুট আপ করে। সেটা শ্যুট আপ করতেই যখন দেখা যায় যে স্টক প্রাইসগুলো একটা সিগনিফিকেন্ট জায়গায় চলে গিয়েছে, তখন তিনি যেটা করেন সেই শেয়ারগুলোকে আস্তে আস্তে সেল করে দেন, আর যেটা সম্পূর্ণভাবে বাই করেন হচ্ছে এই আপনার আমার মতো যারা রিটেল ইনভেস্টার আছেন, যারা অ্যাকচুয়ালি পুরো গেমটার কিছুই বুঝতে পারছেন না, এবং যারা এটা মনে করেন যে 5 টাকার শেয়ার, 10 টাকার শেয়ার, 20 টাকার শেয়ার, 30 টাকার শেয়ার কিনলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। এই মেন্টালিটি যাদের থাকে তারা অ্যাকচুয়ালি এই টাইপ অফ গেমগুলোতে প্রচণ্ড পরিমাণে
ট্র্যাপ হয়ে যাচ্ছেন। যে সমস্ত কোম্পানিগুলোতে তিনি মোটামুটি হোল্ডিং রেখেছিলেন তার মধ্যে হচ্ছে সার্ভোটেক পাওয়ার সিস্টেম, প্রকৃতা অটো, বালু ফোর্জ, ট্যানো ইনভেস্টমেন্ট, এই জাতীয় বিভিন্ন রকম ছোট ছোট কোম্পানিজ তিনি কিন্তু বানিয়েছিলেন, মানে ছোট ছোট কোম্পানিগুলোতে উনি ইনভেস্টমেন্ট শুরু করেন। আমি কয়েকটা কোম্পানিতে তার কিভাবে স্টক প্রাইস র্যালি হয়েছিল সেটাও দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো যেটা ব্যাপার, তিনি তাকে তো ধরা এত সহজ নয়, কারণ এই জাতীয় অ্যাক্টিভিটি যারা করেন তাদেরকে সহজে ধরে ফেলা যায় না এবং তাদেরকে ধরাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। বাট তিনি একটা ছোট্ট মিস্টেক করেন, যে মিস্টেকটার জন্য তিনি সহজেই ধরা পড়ে গিয়েছেন। কি করেন না, তিনি একটা দুবাইয়ে তার একজন আত্মীয়ের বিবাহ উপলক্ষে বা বিয়ে উপলক্ষে মুম্বাই থেকে প্রচণ্ড আর্টিস্টদের তিনি নিয়ে যান এবং নিয়ে গিয়ে সেই সমস্ত আর্টিস্টদেরকে তিনি ডান্স করার জন্য, মানে বলিউডে যে সমস্ত স্টাররা আছেন, ফর এক্সাম্পল জ্যাকলিন ফার্নান্ডেজ বা আলিয়া ভাট, রণবীর কাপুর, এই টাইপ অফ যে হাই গ্রেডের যে সেলিব্রিটি, সেই সেলিব্রিটিদের তিনি বিয়েতে নিয়ে যান, তার এক আত্মীয়ের বিয়েতে, এবং বিয়েতে নিয়ে গিয়ে তাদের ডান্স করান। এবং তার সাথে সাথে পুনে থেকে উনি অ্যাকচুয়ালি চার্টার যে ফ্লাইটগুলো আছে, পার্সোনাল ফ্লাইট বুক করে আত্মীয় স্বজনদের নিয়ে যান। পুরো অ্যাক্টিভিটিটা উনি অ্যাকচুয়ালি করেন হচ্ছেন ক্যাশে। সমস্যাটা এই জায়গায় যে যখনই ক্যাশে এত বড় একটা অ্যাক্টিভিটি হয়, সুতরাং এত ক্যাশ তার কাছে কিভাবে আসছে এটার ইনভেস্টিগেশন স্টার্ট করে হচ্ছে ইডি। প্রথম যখন এই খবরটা লিক হয় নিউজে, ইডি তারপরে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেন যে কে এই ব্যক্তিত্ব যিনি ক্যাশে সেলিব্রিটিদের পে করেছেন এবং তার সাথে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে চার্টার্ড প্লেন থেকে শুরু করে সমস্ত কিছু ক্যাশে করেছেন এবং 300 কোটি টাকার ক্যাশে ট্রানজ্যাকশন করে একটা বিয়েতে খরচা করেছেন দুবাইতে। এটা যখন ইডি পুরো ইনভেস্টিগেশনটা স্টার্ট করেন, ধীরে 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 যে জিনিসটা রিভিল হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে তারা দেখতে পান যে মহাদেব বেটিং অ্যাপের কথা। সেই মহাদেব বেটিং অ্যাপ থেকে উনি যেটা দেখতে পান, মানে ইডি যেটা দেখতে পান সেটা হচ্ছে উনি শেয়ার মার্কেটের ম্যানিপুলেশন করতে এসছেন। তখন তারা সেবিকে ইনভলভ করেন। সেবি সেই জায়গাতে গিয়ে সমস্ত জিনিসটার একটা তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার পর দেখতে পান যে যে জিনিসটা কনস্ট্যান্টলি শেয়ার মার্কেটে হয়ে আসছে, সেম টাইপ অফ পাম্প অ্যান্ড ডাম্প স্কিম, এবং তার ফলে কি হয়, প্রচুর সংখ্যক সাধারণ মানুষের টাকা তারা এইভাবে কিন্তু স্ক্যামের মাধ্যমে টোটাল টাকাটা তারা নিয়েছেন। টোটাল এই স্ক্যামটার মোটামুটি অ্যামাউন্টটা যেটা ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে 1100 কোটি টাকার মতো, অর্থাৎ 1100 কোটি টাকা রিটেল মানি, অর্থাৎ আপনার আমার যে পয়সা, সেই পয়সাটা সম্পূর্ণভাবে কিন্তু শেয়ার বাজারের থ্রুতে তার কাছে গিয়ে পড়েছে। ওকে, তো এই যে মানে ম্যানিপুলেশনটার কথা বা এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা থেকে আপনি কি বুঝতে পারছেন? এই ঘটনাটা থেকে আমাদের এই জিনিসটাই বোঝা সম্ভব যে এই টাইপ অফ ম্যানিপুলেশন কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। যার কাছে টাকা আছে তিনি কিন্তু শেয়ার বাজারে এসে, লিকুইডিটি একটা বড় ইস্যু, তিনি তার মতো করে কোম্পানি সিলেক্ট করে তিনি কিন্তু ম্যানিপুলেশন করেন। এই ম্যানিপুলেশনের জন্য প্রচুর মানে বড় বড় ট্রেডারদেরকেও সেবি বহুবার ফাইন করেছে। রাকেশ ঝুনঝুনওয়ালাও তার মধ্যে আছেন, তার মধ্যে রিলায়েন্সও আছেন। রিলায়েন্স নিজের শেয়ার নিজে ম্যানিপুলেট করেন, আদানি নিজের শেয়ার নিজে ম্যানিপুলেট করেন। তো এই টাইপের শুধুমাত্র ছোট প্লেয়ার আছে শেয়ার বাজারে সেটা নয়, বড় বড় প্লেয়াররাও সেটা করেন। এই বড় প্লেয়ারদের হাত থেকে বাঁচার জন্য, সঠিকভাবে পুরো জিনিসটা মানে প্লে আউট করার জন্য কিভাবে ম্যানিপুলেশনগুলো হচ্ছে সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে, শিখতে হবে। এবং সেটা যদি না আপনি শেখেন, জানেন, তাহলে আপনি শুধুমাত্র কিছু বেসিক অ্যানালিসিসের ওপর ভিত্তি করে কখনোই শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড আপ করতে পারবেন না। সুতরাং এই টাইপ অফ ম্যানিপুলেশনগুলো কিন্তু ক্রমাগত হয়ে চলেছে। কিছু ধরা পড়ছে, কিছু ধরা পড়ছে না। সুতরাং যেগুলো ধরা পড়ছে না সেগুলোর মানে কোনো পাত্তা নেই, বা যেগুলো ধরা পড়ছে তারাও সেবিকে কিছুটা ফাইন দিয়ে ইত্যাদি জিনিসপত্র দিয়ে অনেক সময় ছাড় পেয়ে যান। আর রাকেশ ঝুনঝুনওয়ালা বহুবার এরকম ম্যানিপুলেশন করেছেন, বহুবার এরকম নিজেই ম্যানিপুলেশন করেছেন, রিলায়েন্স বহুবার, রিলায়েন্সকে ফাইন করা হয়েছে শেয়ার ম্যানিপুলেশনের জন্য। তো শেয়ার ম্যানিপুলেশন ইন্ডিয়ান স্টক মার্কেটের একটা রিয়েলিটি। যারা জানেন না তারা জানেন না, বাট যারা জানেন তারা সেইভাবে অ্যাক্ট করেন,
সেইভাবে পুরো জিনিসটা বুঝতে শুরু করেন এবং সেটা বুঝে সেইভাবে কাজ করতে শুরু করেন। এখন আমি কয়েকটা যা স্টক দেখাবো, যে স্টকগুলোর মধ্যে এই পাম্প অ্যান্ড ডাম্প স্কিমটাকে খেলা হয়েছে তার যে সমস্ত চার্টগুলো আছে সেইগুলো আমি একটু দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই সিগাচি নামের শেয়ারটা। এই শেয়ারটাকে পাম্প করে পুরো তোলা হয়েছে 95 অবধি। এখন এই নিউজটা আসার পর এর মধ্যে একটা বড় ফল, মোটামুটি 30% 40%-এর কাছাকাছি একটা ফল আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি শেয়ারটা এই জায়গা অবধি পাম্প করা হয়েছে। ভাবুন, যিনি এই জায়গাগুলোতে কিনেছেন তার ক্যাপিটাল পুরোপুরি 30% এই জায়গায় মোটামুটি উড়ে গিয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইগার লজিস্টিক্স। টাইগার লজিস্টিক্সের ক্ষেত্রে দেখুন 84-এ চলে গিয়েছিল শেয়ারটা, এবং শেয়ারটা 84-এ যাই হচ্ছে আপনার এখানে মোটামুটি 35 টাকা এরকম প্রাইস থেকে, এবং পরে ওটা এখন 48-এ ফেরত এসছে লোয়ার সার্কিট খেতে খেতে। সুতরাং এই জায়গায় যে ডিস্ট্রিবিউশন হয়েছে বা এই জায়গাতে যারা শেয়ারটা কনস্ট্যান্টলি মানে ছেড়েছেন এবং যে সমস্ত রিটেলাররা কিনেছেন 84 টাকায়, তাদের আজকে মোরললেস দেখুন 30-40%-এর মতো ক্যাপিটাল পুরো ওয়াইপড আউট হয়ে গেছে। সেম হচ্ছে HMA এগ্রো ইন্ডাস্ট্রিজ। এখানেও ম্যানুপুলেশন করা হয়, একদম আইপিও লেভেল থেকে শুরু হয় ম্যানুপুলেশন। 59 থেকে শেয়ারটা পৌঁছে গিয়েছিল 84, এবং এখন দেখুন একদম আইপিও লেভেলের নিচে চলে এসছে 51-এ। আপনি জেনসল সলিউশন যদি দেখেন, জেনসল সলিউশনের ক্ষেত্রেও একই ব্যাপার। মোটামুটি এই 460 এই জায়গা থেকে শুরু হয়েছে, এবং আপনি যদি দেখেন আইপিও লেভেল থেকে ম্যানুপুলেশন শুরু হয়েছে 400 থেকে এটা পৌঁছে গিয়েছিল 1400। বর্তমানে এটা মোটামুটি 900 টাকার কাছাকাছি রয়েছে, এটা আরও ফল করার প্রবণতা রয়েছে। তো যাই হোক না কেন, এই সমস্ত শেয়ারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কয়েকটা শেয়ারের আমি জাস্ট এক্সাম্পল দিলাম যেগুলোর মধ্যে ম্যানুপুলেশন হয়েছে এবং যেটা সেবি নিজে দেখতে পেয়েছেন, এবং তাদেরকে মোটামুটি অ্যারেস্ট করা হচ্ছে বা তাদের সম্পর্কে এখন বাকি কাজকর্ম বা লিগ্যাল যা প্রসিডিওর আছে সেগুলো হচ্ছে মিস্টার টিউরেবাল সম্পর্কে। আপনি এই ম্যানুপুলেশন প্রতিনিয়তই দেখতে পাবেন। ম্যানুপুলেশন নিয়ে যদি আমি বলতে থাকি, শেয়ার বাজারে প্রচুর স্ক্যাম হয়েছে, কিছু স্ক্যাম সামনে এসছে, কিছু স্ক্যাম সামনে আসেনি। তো এইভাবে প্রতিনিয়তই এই ঘটনাগুলো হয়ে চলেছে। শেয়ার বাজারকে যদি জানতে হয়, শেয়ার বাজার থেকে যদি প্রফিট বের করতে হয়, সেটা অত্যন্ত টাফ ব্যাপার। এটা একদম ভাববেন না যেটা খুব ইজি ব্যাপার এবং ইজিলি আপনি সেই কাজটা করে দেবেন। কখন কোথা থেকে কি লেভেল থেকে ম্যানুপুলেশন হবে, কোন শেয়ার লোয়ার সার্কিট খেতে খেতে যাবে, কে আপার সার্কিটে গিয়ে ক্লোজ করবে, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যদি না আপনি একটা ডিপ লেভেল অফ নলেজ রাখতে পারেন। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাকে কিছুটা হলেও অ্যাওয়্যার করবে এবং তার সাথে কিছুটা হলেও আপনি এটা বুঝতে পারবেন যে এই জিনিসগুলো বাস্তব এবং এই জিনিসগুলো কনস্ট্যান্টলি হয়ে চলেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।